হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সরলরেখার প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 এর সরলরেখার 4 অনুশীলনী 4 পড়ছে এবং প্রশ্নমালা 4 এর অনেকগুলো পার্ট আছে। 4A আমরা অলরেডি কমপ্লিট করেছি, 4B স্টার্ট করব। 4B প্রশ্ন সলভ করার জন্য কিছু থিওরি আমাদের আলোচনা করতে হবে। সেই থিওরির উপর বেস করে সমস্ত প্রবলেম আছে, তবেই প্রবলেমগুলো সলভ করা যাবে। ঠিক আছে, তো 4B ছাড়াও 4C, D, E আছে, সেগুলো আমরা প্রত্যেকটাই সলভ করব। এরপর সরলরেখা কমপ্লিট হলে আমরা ক্লাস 12 এর প্লেন বা সমতলের অঙ্ক করব। ঠিক আছে, ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গেলে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি তাহলে আজকের ক্লাস। 4B এ কি কি আছে দেখো। 4B এ যেগুলো আছে, ধরো একটা ভেক্টর P ভেক্টর এবং Q একটা ভেক্টর। ধরো P ভেক্টর আছে একটা আর Q ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, হ্যাঁ, এটা ধরো A1I প্লাস A2J প্লাস A3K, আর এটা B1I প্লাস B2J প্লাস B3K। তাহলে এই এদের মধ্যবর্তী কোণ থিটা হলে তাহলে cos থিটা নির্ণয়ের ফর্মুলা মনে রাখবে P ডট কিউ বাই মড অফ এটা কিউ ভেক্টর। এই যে এগুলো কিন্তু স্কেলার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে থিটা বের করার ফর্মুলা, এদের মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা। এবার এই যে দুটো ভেক্টর পি আর কিউ, এরা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? যদি তার মানে লম্ব কি, cos কতর মান 0 হয়, cos 90 এর মান 0 হয়, cos থিটা ইজ ইকুয়াল টু, যদি cos 90 হয়ে যায়, থিটার মান 90 ডিগ্রি হয়ে যায়, তখন 0 হয়ে যায়। তার মানে এটা কখন 0 হবে? এই পার্টটা 0 হলে 0 বাই এনিথিং 0 হবে। তার মানে পি ডট কিউ এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। ঠিক আছে, আর এরা কখন সমান্তরাল হবে? যদি পি ভেক্টর ইজ ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট কে, কেটাকে কনস্ট্যান্ট ভাবছি, কে কিউ ভেক্টর, বা কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু পি ভেক্টর। হ্যাঁ, এরকম যদি হয়ে যায় তাহলে আমরা তাদের সমান্তরাল বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো দুটি সরলরেখার যদি আমরা দিক কোসাইন জেনে থাকি, আরো একটা ফর্মুলা আমরা বলছি। দুটো সরলরেখাতে যদি আমি দিক কোসাইন আমরা জেনে থাকি, একটার মনে করো L1 M1 N1 আর একটা L2 M2 N2। ঠিক আছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা হচ্ছে cos থিটা। ঠিক আছে, দেখো দুটি ভেক্টরের দিক কোসাইন জানা থাকলে, ঠিক আছে। এবার এটা দিক কোসাইনের ক্ষেত্রে, এবার যদি দিক অনুপাত জানা থাকে, আমরা সেখান থেকে দিক কোসাইন কিভাবে পাবো? দিক অনুপাত জানা থাকলে দিক কোসাইন কিভাবে পাবো? দেখো, দিক অনুপাত যদি একটা ভেক্টরের, একটা সরলরেখার A1 B1 C1 আর অন্য একটা A2 B2 C2 হয়ে থাকে, যেমন দিক কোসাইন হলে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, দিক অনুপাত হলে এবার দিক অনুপাত থেকে দিক কোসাইন বের করার ফর্মুলা, দিক অনুপাত থেকে দিক কোসাইন হচ্ছে, এটা হবে A1 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার, এটা B1 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার, C1 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অনুরূপে এই যে দিক অনুপাত, এদেরও দিক কোসাইনগুলো নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে দিক অনুপাত থেকে cos থিটা বের করার ফর্মুলা কি? cos থিটা ইজ ইকুয়াল টু, এই যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এইটা হচ্ছে। দেখো, এইটাকে পার্ট করে নিলে কিন্তু এই যে যদি দিক কোসাইন বের করে গুণ করে নেওয়া হয়, এই যে, তাহলে এই সেকেন্ডটার দিক কোসাইন কি হয়ে যাবে? দেখবে এইটা আমরা দিক অনুপাত থেকে যে এই ফর্মুলা ফেলেছি, এই যে দিক কোসাইন বের করে যদি গুণ করে দিই, সেই এই পার্টটাই চলে আসবে। ঠিক আছে, এটা A2 বাই রুট ওভার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এইটা B2 বাই রুট ওভার অফ এই সেম পার্ট হরে
আর এই C2 বাই সেম পার্ট হরে। তাহলে এখান থেকে যদি দিক কোশ্চেন এই ফর্মুলা ফেলে দিই, দেখবে cos থিটা এইটাই চলে আসবে। দিক অনুপাত থেকে শুধুমাত্র এইটা ভাগ করতে হচ্ছে, আর এই ফর্মুলাটা ফেলে দিলে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু, তার মানে এইটা ইন্টু এইটা, তার মানে এইটা হয়ে যাচ্ছে a1 a2 বাই এইটা ইন্টু এইটা, এই মানটা মানে হরে এইটা ইন্টু এইটা। তাহলে এইটা b1 b2 বাই হরে এই দুটো গুণফল প্লাস c1 c2 বাই এই দুটোর গুণফল রুটের মধ্যে এই মানটার গুণফল। তাহলে লসাগু করলে লসাগুর পার্ট দুটো সেম হয়ে যাচ্ছে, এই যে তিনটে সেম পার্ট, তাহলে রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার c1 স্কয়ার, এটা হচ্ছে a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার, এই যে তিনটার নিচেই আছে, ঠিক আছে। এই যে দুটো করে মানে এই গুণফলগুলো এখানে, এটাই এখানে, এই দুটোই এখানে, তিনটের নিচেই আছে বলে এটা লসাগু। তাহলে এটা আমরা যদি যোগ করে দিই a1 a2 b1 b2 c1 c2, ঠিক আছে। দেখো এই যে দিক অনুপাত থেকে নিয়েছিলাম আর দিক কোসাইন করলাম, একই চলে এলো কিন্তু, ঠিক আছে। এবার যদি দেখো যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, এই যে এইটা 0, তার মানে দিক কোসাইন হয়ে গেলে কি হবে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইজ ইকুয়াল টু 0 দিক কোসাইন থেকে। এবার যদি দিক অনুপাত হয়ে যায়, তার মানে এইটাকে 0 হতে হবে, দিক অনুপাত হয়ে গেলে তো 0 হতে হবে, তার মানে এইটাকে 0 হতে হচ্ছে। তাহলে এইটা কোনাকুনি গুণ করলে এই মানটা 0-র সঙ্গে কোনাকুনি গুণ হয়ে 0ই হয়ে যাচ্ছে। তার মানে দিক অনুপাত জানা থাকলেও a1 a2 b1 b2 প্লাস c1 c2 এদের গুণফলটা 0 হলে তারা লম্ব হবে। দিক অনুপাত জানা থাকলেও হবে, দিক কোসাইন জানা থাকলেও হবে। তাদের পারস্পরিক গুণফলের মানগুলো যদি 0 হয়ে যায় তারা লম্ব, ঠিক আছে। সরলরেখা দুটি দিক অনুপাতের পারস্পরিক মানগুলো। এবার দেখো দুটো সরলরেখা সমান্তরাল কখন হবে, কিছুটা আমরা আলোচনা করেছি প্রথমেই, যে তাদের দিক কোসাইন সমূহ আমরা যদি জেনে যাই, হ্যাঁ, দিক কোসাইন সমূহ যদি জেনে যাই বা দিক অনুপাত সমূহ যদি জেনে যাই, কারণ দিক অনুপাত থেকেই দিক কোসাইন আসছে, ঠিক আছে। সমান্তরাল লম্বর আলোচনা আমরা পুরোটা ফুললি আলোচনা করলাম। এবার যদি একটা সরলরেখা a1 b1 c1 আর a2 b2 c2 এগুলো দিক অনুপাত হয়, তাহলে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 দিক অনুপাত এইটা হলে কিন্তু সমান্তরাল, এটা সর্বদা খেয়াল রাখবে, হ্যাঁ। আচ্ছা, আর l1 m1 n1 l2 m2 n2 এগুলো যদি দিক কোসাইন হয়, তাহলে সমান্তরাল শর্ত l1 বাই l2 m1 বাই m2 ইজ ইকুয়াল টু n1 বাই n2 হতে হবে। দিক কোসাইন হলেও এইটা, দিক অনুপাত হলেও এইটা, সমান্তরাল হওয়ার শর্ত একই, ঠিক আছে। cos থিটা আমরা আলোচনা করেছি। এবার দেখো যদি আমরা দিক অনুপাত থেকে থিটা বের করে আলোচনা করেছি, দিক যদি আমরা ভেক্টর সমীকরণ জেনে থাকি, দুটো ভেক্টর সমীকরণ জেনে থাকি, দুটো ভেক্টর দুটো সরলরেখা দুটোরই ভেক্টর সমীকরণ আমরা জানি। ধরো একটা ভেক্টর হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস tb1, এইটা একটা ভেক্টর সমীকরণ, বা এটা t1 b1। আর ভেক্টর ওটা মনে করো a2 প্লাস t2 b2, ঠিক আছে, এই দুটো ভেক্টর। তাহলে এদের এই যে ভেক্টর সমীকরণ জানা, দিক অনুপাত বা দিক কোসাইন থেকে আমরা নরমালি ফর্মুলা বলেই দিয়েছি। তাহলে এরকম কন্ডিশন হলে যদি থিটা তাদের মধ্যকার কোণ হয়, cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, cos থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই যে b1 b2 আছে ভেক্টরটা, কারণ এটা তো অবস্থান ভেক্টর, এটা হয়ে যাবে b1 ভেক্টর ডট b2 ভেক্টর মড অফ b1 ভেক্টর b2 ভেক্টর। এর মডুলাসটা মানে এটা স্কেলার হয়ে যাচ্ছে, এগুলো হরের মানগুলো স্কেলার হয়ে যাচ্ছে মডুলাস মানে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত, সরলরেখা এই দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত b1 ভেক্টর ডট b2 ভেক্টর ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হতে হবে, লম্ব হওয়ার শর্ত। আর সমান্তরাল হওয়ার শর্ত এই যে b1 ভেক্টর এরকম কন্ডিশনে দেওয়া থাকলে b1 ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা b2 ভেক্টর, এইগুলো এই কন্ডিশনগুলো ফুলফিল হতে হবে, এই কন্ডিশনগুলো সমস্ত ফুলফিল হতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো এখনো পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম এগুলো যদি স্যাটিসফাই করে, এগুলো তোমরা যদি জেনে থাকো, ভালোভাবে জেনে থাকো, তাহলে 4b এর যা যা অঙ্ক আছে সবই সলভ করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আলোচনা করছি 4b স্টার্ট করব, 4b এর এমসিকিউ দিয়ে স্টার্ট করব একের দাগে থেকে। ক্লাস 12 এর সরলরেখার অঙ্ক সলভ করছি আমরা, 4b অনুশীলনী স্টার্ট করছি। 4 এ আমাদের কমপ্লিট হয়ে গেছে, 4b দেখো
4b এর একের দাগের এমসিকিউ শুরু করছি। প্রথমটা আছে x minus 4/2 y minus 5/0, x minus 4/2 y minus 5/0 z minus 6/0। এটা একটা সরলরেখা আছে, তাই তো? 3 minus x/3 is equal to y minus 7/0 z minus 3/0। এই দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কত হবে? তাহলে আমরা এখানে দিক অনুপাত জানি সরলরেখা দুটো, তাই তো? সরলরেখা দুটোর দিক অনুপাত জানি। এইটার দিক অনুপাত কত? 2 0 0 আর এর দিক অনুপাত হচ্ছে 3 0 0, তাই তো? তাহলে এদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, এটা কত হচ্ছে? 2 ইন্টু এটা 6 প্লাস 0 ইন্টু 0 0 ইন্টু 0 রুট ওভার অফ এটা 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে। তাহলে cos θ is equal to 6 বাই এটা 2 স্কোয়ার 4, তার মানে 4 আসছে, এটা 9ই আসছে। তাহলে cos θ is equal to 6 বাই এটা 2 আর এটা 3, তাহলে cos θ is equal to হয়ে যাচ্ছে 1। তাহলে cos কতর মান 1? cos θ is equal to cos 0 এর মান 1 হয়, আবার cos 0 এর মান 1 হচ্ছে, ঠিক আছে? আবার cos পাই এর মানও 1 হয়। এই যে আমরা অল সাইন ট্যান cos আলোচনা করেছি, দেখবে ক্লাস 11-এ আলোচনা করেছি, সেটা যদি তোমরা দেখে থাকো, এই যে এইখানে যে মানটা হয় এই অক্ষের উপর এইদিকে যে মানটা হয় এইদিকে একই মান হয়, শুধু 0 থাকে, শুধু একটা মাইনাস চলে আসে। এইখানে যে মানটা হয় এখানে একই মান হবে, মাইনাস চলে আসে। বা এইখানে যে মানটা হবে এইখানে, এটা হচ্ছে 180তে, এটা 0তে যে মান যে কোনো অপেক্ষকের 0তে যে মান হবে আর 180তে মান সেম হবে, শুধু মাইনাসের এদিক ওদিক। আর যে কোনো অপেক্ষকের 90 এ যে মান হবে 90 ডিগ্রিতে, আর 270 ডিগ্রিতে যে মান হবে সেম মান, শুধু সাইনের চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা cos θ is equal to 0 হতে পারে, আবার cos θ is equal to cos পাইও হতে পারে। তাহলে θ is equal to পাই হয়ে যাচ্ছে, আর এখানে θ is equal to 0 হয়ে যাচ্ছে। এখানে 0 তো আমাদের অপশনে নেই, অপশন আছে পাই। তাহলে অপশন এতে পাই আছে, পাই आंसर হয়ে যাবে। অপশন এ পাই, 2 এরটা। x is equal to 5, y is equal to 40 plus 5, আচ্ছা, আর কি আছে? z is equal to 40 plus 3। তাহলে এখান থেকে x minus 5 is equal to 0 হয়ে যাচ্ছে। এখানে t এর ভ্যালু কত? t is equal to y minus 5/4 আর z minus 3/4, এখানে t is equal to। তাহলে এটা সমীকরণটা x minus 5/0 y minus 5/4 z minus 3/4। এটা হচ্ছে সরলরেখার কার্তেশীয় ফর্ম বা প্রতিসম আকার যেটা। আর একটা সরলরেখার সমীকরণ আছে, এদেরও মধ্যবর্তী কোণ চেয়েছে। x minus 5/5 y minus 6/0 z minus ½/0। তাহলে cos θ is equal to কি হচ্ছে দেখো, এই যে 0 into 5 plus 4 into 0 plus 4 into 0, এই যে 0 into 5 এদের গুণফল, 4 into 0 এই দুটোর গুণফল 4 into 0 বাই রুট ওভার অফ এখানে 0 স্কয়ার, এদের দিক অনুপাতে এগুলো প্লাস 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এইটা হয়ে যাচ্ছে 5 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার এইটা। তাহলে cos θ is equal to কি হয়ে যাচ্ছে? 5 into 0 0 plus 0 plus 0 রুট ওভার অফ 0 4 4 16 প্লাস 16 32, এটা 5 5 25। তাহলে cos θ is equal to 0 বাই এই নাম্বারটা আসছে। তাহলে cos θ is equal to 0 বাই এই নাম্বার 0। তাহলে cos θ is equal to cos কত মান 0? cos π/2 বা 90 এর মান 0। তাহলে θ is equal to π/2 আসছে, দেখো θ is equal to π/2 আসছে। তাহলে অপশন এ তে আছে π/2, অপশন এ তে আছে π/2। নেক্সট দিন একটা দেখো, তিনেরটা কি বলেছে? দুটো সমীকরণ দেওয়া আছে পরস্পর লম্ব হওয়ার শর্ত, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম। দুটো সমীকরণ দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ বইয়ে।
সমীকরণ দুটো আছে x মাইনাস x1 বাই L1, x মাইনাস x1 বাই L1, y মাইনাস y1 বাই M1, z মাইনাস z1 বাই N1, ঠিক আছে। আর আছে x মাইনাস x2, না, আর আছে x বাই L2, y বাই M2, z বাই N2, x বাই L2, y বাই M2, z বাই N2, এইরকম আছে, ঠিক আছে। এবার এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দেখো এই সরলরেখার দিক অনুপাত কি? L1 M1 N1, এর দিক অনুপাত L2 M2 N2। তাহলে দিক অনুপাত, এর পারস্পরিক দিক অনুপাতের গুণফল 0 হলেও লম্ব হয়, দিক কোসাইনের গুণফল 0 হলেও লম্ব হয়। তাহলে আমাদের দিক অনুপাত জানা আছে, এখান থেকে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0। এইটাই লম্ব হওয়ার শর্ত, ঠিক আছে। এটা কোন অপশনে দেওয়া আছে? দেখো অপশন বি। তাহলে L1 L2 M1 M2 N1 N2 ইজ ইকুয়াল টু 0, এটাই লম্ব হওয়ার শর্ত, ঠিক আছে। নেক্সট দেখো চারেরটা। চারের বলেছে x বাই a1 ইজ ইকুয়াল টু y বাই b1 z বাই, দুটো সরলরেখা দেওয়া আছে, সমান্তরাল হওয়ার শর্ত কি? x বাই a1 y বাই b1 z বাই c1, ঠিক আছে। x বাই a1 y বাই b1 z বাই c1, x মাইনাস 2 বাই a2, x মাইনাস 2 বাই a2, আর আছে y মাইনাস 3 বাই b2, z মাইনাস, না z মাইনাস না, z বাই c2, শুধুমাত্র z বাই, এইটা আছে, ঠিক আছে। এই দুটো সরলরেখা বলছে সমান্তরাল কখন হবে? দুটো সরলরেখা, তার মানে এর দিক অনুপাত কত? প্রথমটার দিক অনুপাত হচ্ছে a1 b1 c1, তাই তো। দ্বিতীয়টা a2 b2 c2। তাহলে আমরা আলোচনাই করেছি থিওরির সময় যে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 হতে হবে। এটাই হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত, ঠিক আছে। এটা কোন অপশনে আছে? দেখো এটা অপশন সি তে আছে। তাহলে চারের হয়ে যাচ্ছে অপশন সি, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। 5, নিচের তথ্যগুলির মধ্যে কোনটি সত্য? অনেকগুলো তথ্য আছে, তার মধ্যে কোনটা সত্য? ফার্স্ট তথ্য কি আছে দেখো, দুটো বিন্দু আছে, বিন্দু দুটির সংযোগ সরলরেখা y অক্ষের সঙ্গে π/2 কোণ উৎপন্ন করে, মানে y অক্ষের সঙ্গে লম্ব হবে আর কি। তাহলে y অক্ষের দিক অনুপাত কত? 0 1 0, এটা হচ্ছে y অক্ষের দিক অনুপাত। এবার দুটো বিন্দু কি দেওয়া আছে? 1 2 3 1 5 3, 1 2 3 1 5 3। তাহলে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হচ্ছে দেখো। এটা হবে না, বোঝাই যাচ্ছে যে x মাইনাস 1 বাই 1 মাইনাস 1, y মাইনাস 2 বাই এই যে 5 মাইনাস 2 হবে না। কি কারণে? যে এই মানটা 0 হলো না, কারণ এখানে নন জিরো মান ছিল, নট ইকুয়াল টু 0। এই মানটা 0 হলে 0 ইন্টু 1 মানে তবে 0 হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু z মাইনাস 3 বাই এটা 3 মাইনাস 3 আসছে, x মাইনাস 1 বাই 0, y মাইনাস 2 বাই 3 চলে আসছে, আর z মাইনাস 3 বাই 0। এটা y অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কোনোভাবেই লম্ব হচ্ছে না। যে মানটার এই মানটা 0 হয়ে যাবে, এই জায়গায় মানটা, বাকি এই দুটো নট ইকুয়াল টু 0 হলেও হবে, সেটা y অক্ষের সঙ্গে লম্ব। দেখো আমরা চেষ্টা করছি কোনটা খুঁজে বের করার। এর পরেরটা দেখো অপশন বি তে কি দেওয়া আছে। তাহলে y অক্ষের দিক অনুপাত এইটা অপশন এটা হলো না। আচ্ছা, বাকি এরপর কি আছে দেখো, দুটো বিন্দু যেটা দেওয়া আছে 1 মাইনাস 1 0 আর 2 মাইনাস 1 0। হ্যাঁ, এই সংযোজক সরলরেখা x অক্ষের সমান্তরাল। আচ্ছা, x অক্ষের সমান্তরাল বলেছে, তাহলে x অক্ষের দিক অনুপাত কি হয়? x অক্ষের সমান্তরাল, x অক্ষের দিক অনুপাত 1 0 0, ঠিক আছে। তাহলে x অক্ষের সমান্তরাল কখন আসবে? যদি তারও দিক অনুপাত এই যে এখানটা 1 না হয় নন জিরো মান আর 0 0 এরকম যদি এসে যায়, এটা নট ইকুয়াল টু 0 মান, এটা নট ইকুয়াল টু 0, বাকি এরকম যদি এসে যায় দিক অনুপাত গুলো, সেটা আমরা বলবো x অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে 1 মাইনাস 1 0 2 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0 2 মাইনাস 1 0। তাহলে এটা আসছে x মাইনাস 1 বাই 2 মাইনাস 1, y মাইনাস মাইনাসে প্লাস 1 বাই মাইনাস 1 প্লাস 1,
এটা জেড মাইনাস জিরো বাই জিরো মাইনাস জিরো, এটা এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান, ওয়াই প্লাস ওয়ান বাই জিরো, জেড মাইনাস জিরো বাই জিরো। তাহলে এর দিক অনুপাত 1 0 0, তাহলে এর দিক অনুপাত আর এই যে এক্স অক্ষের দিক অনুপাত সেম চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এদের সমান্তরাল বলতে পারবো, এটা সমান্তরালই বলা আছে। তাহলে অপশন বি, 5-এরটা অপশন বি সত্য, ঠিক আছে। এই বি এর স্টেটমেন্টটা লিখবে, অনেকটা স্টেটমেন্টটা বড়, আমরা অ্যান্সারটা বের করে দিলাম। যেহেতু দুটোই দিক অনুপাত একই চলে আসছে তাই এরা সমান্তরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্স অক্ষের সঙ্গে যে সমীকরণটা আসছে সেটা সমান্তরাল। এবার তৃতীয় চতুর্থ দেওয়া আছে, সেগুলো আমরা বের করে দেখছি না, কারণ যেটা কোনটা সত্য একটা অলরেডি পারফেক্টলি সত্য আমরা পেয়ে গেছি। 6-টায় যাবো, দেখো। এবার তৃতীয় চতুর্থ যেগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করলে, যে অপশনে আছে সেগুলো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কি কারণে অসত্য, ক্যালকুলেশন করে দেখলেই পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি অসুবিধা হয় আমাদের কমেন্টে জানাবে, আমরা আলোচনা করবো। তাহলে 6-টা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, সরলরেখা দুটি অন্তর্ভুক্ত কোণ কত। প্রথম সমীকরণ x মাইনাস 5/2 y মাইনাস 3/2, x মাইনাস 5/2 y মাইনাস 3/2, x মাইনাস 5/2 y মাইনাস 3/2 z/0, এইটা একটা সমীকরণ, ঠিক আছে। আর দেখো x is equal to 5, y is equal to 8, z is equal to 60, তাহলে x is equal to 5, তার মানে x minus 5 is equal to 0, y is equal to 8, তার মানে y minus 8 is equal to 0, ঠিক আছে। আর আছে z is equal to 60, z is equal to 60, তার মানে z by 6 is equal to t। তাহলে সমীকরণ এখানে চলে আসছে x minus 5/0, y minus 8/0, z by 6। তাহলে এই সরলরেখা এই সরলরেখা, এই দুটোর এই সরলরেখা এই সরলরেখা, এই দুটোর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। প্রথম সরলরেখার দিক অনুপাত 2 2 0, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত 0 0 6। তাহলে এদের মধ্যবর্তী কোণ cos θ is equal to 2 into 0 plus 2, এই দুটো গুণফল, তারপর এই দুটোর গুণফল প্লাস 2 into 0 plus 0 into 6, root of 2 square plus 2 square plus 0 square dot, এটা 0 square 0 square 6 square। যদি দিক কোসাইন হতো আমাদের এটা করতে হতো না, যে নিচের এই হরের মানটা লিখতে হতো না, যেহেতু দিক অনুপাত হরের মানটাও লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো cos θ is equal to 2 into 0, এটা 0 plus 0 plus 0 by 4 আর 4 8, আর এটা 36। cos θ is equal to, এটা 0 by any number, 0 by root over of 8 into 6, তাহলে cos θ is equal to 0 চলে আসছে, cos θ is equal to cos π/2 এর মান, অতএব θ is equal to π/2। তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, π/2 কোন অপশনে আছে? অপশন ডি তে আছে π/2, অপশন ডি π/2, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এখানে 7-এরটাও এই একই রকম অঙ্ক, একটা সরলরেখা দেওয়া আছে আর একটা সরলরেখা প্রতিসম আকারে সাজাতে হবে, তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। 7-এরটা নির্ণয় করছি, দেখো। যে সরলরেখা দেওয়া আছে সেটা কি? সেটা আছে x minus 5/1, x minus 5/1 আছে, আচ্ছা y minus 1/0, x minus 5/1, y minus 1/0, z minus 9/0, এটাই আছে তো। x minus 5/1, y minus 1/0, z minus 9/0। তাহলে এই সরলরেখার দিক অনুপাত হয়ে যাচ্ছে 1 0 0, এটা হচ্ছে এই সরলরেখার দিক অনুপাত, ঠিক আছে। আচ্ছা, অন্য একটা সরলরেখা যেটা দেওয়া আছে প্রতিসম আকারে সাজাতে হবে, সেটা হচ্ছে 2x minus 1 is equal to 5 minus 2y, 2x minus 1 is equal to 5 minus 2y is equal to 2x minus 1 is equal to 5 minus 1 is equal to root 2z। এখানে দেখো, যদি আমরা সাজাতে যাই কি করব, এখান থেকে 2 কমন নিচ্ছি, x minus হাফ হয়ে যাচ্ছে is equal to minus 2 কমন নিলে y minus 5/2 পেয়ে যাচ্ছে, হ্যাঁ, আর এইটা root 2z আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি x minus হাফ বাই হাফ, 2টা হয়ে গেলে হাফ হয়ে যাচ্ছে, y minus 5/2 বাই মাইনাস হাফ হয়ে যাচ্ছে,
আর জেড বাই মাইনাস, এই মাইনাস নয় 1/√2 হয়ে যাচ্ছে, শুধুমাত্র 1/√2। ঠিক আছে, এইটা আসছে। এবার আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, কত আসছে দেখো, 2 দিয়ে গুণ করলে x মাইনাস হাফ বাই 1 y মাইনাস 5/2 বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু জেড বাই, এটা 2 দিয়ে গুণ করলে এই যে 2 ইন্টু 1/√2, দুটো √2 এর গুণফলটা 2 হয়, এটা মানে দুটো √2, তাহলে এটা কেটে গিয়ে তার মানে একটা √2 পড়ে থাকবে, এটা √2 হয়ে যাচ্ছে। তাহলে এর দিক অনুপাত 1 মাইনাস 1 √2। ঠিক আছে, এই দুটো দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু মাইনাস 1 প্লাস 0 ইন্টু √2, এইটা আসছে √1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ডট 1 মাইনাস 1 √2, তাই তো? 1 মাইনাস 1 √2 আমরা মনে রাখছি, 1 মাইনাস 1 √2, তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার, এইটা আসছে। ঠিক আছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 1.1 0 ইন্টু মাইনাস 1 0 0 ইন্টু √2 0, এটা হয়ে যাচ্ছে √1 ইন্টু এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1, এটা √2 স্কোয়ার 2, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 1 বাই, এটা 1 এর রুট করলে 1ই হবে, এটা √4, এই যে √4 আমরা একটা লাইন লিখছি, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইন্টু এটা 2 হয়ে যাচ্ছে, √4 মানে 2, তাই তো? এটা 2, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, cos থিটা ইজ ইকুয়াল টু cos কত মান হাফ, cos π/3, থিটা ইজ ইকুয়াল টু π/3 হয়ে যাচ্ছে। দেখো থিটা ইজ ইকুয়াল টু π/3, cos 60 π/3 মানে 60, cos 60 মান হাফ, তাই π/3 হয়ে গেল। π/3 কোন অপশনে আছে দেখো, এখানে অপশন সি তে আছে π/3, অপশন সি তে আছে π/3। 8এরটা দেখো, দুটো সরলরেখা আছে, সরলরেখা দুটি হলো চার সমাপতিত তির্যক পরস্পরচ্ছেদী সমান্তরাল, কোন অপশনটা হবে? প্রথম সরলরেখা x/1 y/2 z/3, x/1 y/2 z/3, এটা তার মানে মূল বিন্দুগামী। ঠিক আছে, এটা হচ্ছে 0 0 বিন্দুগামী, আর এদের দিক অনুপাত হচ্ছে 0 0 0 বিন্দুগামী, আর এর দিক অনুপাত 1 2 3। ঠিক আছে, দ্বিতীয় সরলরেখা কি আছে দেখো, দ্বিতীয় সরলরেখা আছে x-1 বাই -1 কত আছে, -2 -4 6, -2 এটা -4 এটা 6, তাই তো? y মাইনাস কত আছে, y-2 3 - z, y-2 3 - z, এটাকে আমরা লিখতে পারি x-1 বাই -2 y-2 বাই -4, আর এটা যদি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করি এইটা হয়ে যাচ্ছে z-3, কারণ প্রতিসম আকারে লেখার ফর্মুলা x y z আগে থাকবে, পরে নয়। ঠিক আছে, তাহলে এটা -6 হয়ে যাচ্ছে, তাহলে এর দিক অনুপাত হয়ে যাচ্ছে -2 -4 -6। আমরা যদি এটাকে প্রত্যেকটাকে দিক অনুপাত, যেহেতু আমাদের প্রয়োজনে গুণ ভাগ করতে পারি, যদি -2 দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে, এইটা বাই -2 এইটা বাই -2 এইটা বাই -2 যদি করি, তাহলে দিক অনুপাত 1 2 আর 3 হয়ে যাচ্ছে। তাহলে এদের দিক অনুপাত সেম, এখানে কমন কোনো বিন্দু দেখছি না। আচ্ছা দেখো, দিক অনুপাত যেহেতু সেম, আমরা সরলরেখা দুটিকে সমান্তরাল বলতে পারি। এটা মূল বিন্দুগামী, এটা কিন্তু এটা কত বিন্দুগামী, এটা হচ্ছে 1 2 3 বিন্দুগামী, এটা 1 2 3 বিন্দুগামী, আর এটা মূল বিন্দুগামী। ঠিক আছে, এর দিক অনুপাত 1 2 3, এর দিক অনুপাত 1 2 3 আনছি আমরা, তাহলে সরলরেখা দুটি কি হয়ে যাচ্ছে, সমান্তরাল। কোন অপশনে আছে, অপশন ডি তে আছে সমান্তরাল, অপশন ডি সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখো এর সাথে সাথে আমাদের এমসিকিউ 8টা এমসিকিউ ছিল, আমরা প্রশ্নমালা 2B এর 8টা এমসিকিউ কমপ্লিট করলাম, থিওরি এর আগে করে নিয়েছি। তো থিওরিটা ভালো করে দেখবে, থিওরির উপর বেস করে যে এর উপর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং দীর্ঘ অঙ্ক আছে বেশ কয়েকটা। হ্যাঁ, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরে পরবর্তী ক্লাসে। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস
পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত করে দীর্ঘ কমপ্লিট করে নেবো। সরলরেখা ক্লাস 12 এর সরলরেখা চলছে আমাদের। সরলরেখাটা সম্পূর্ণরূপে আমরা কমপ্লিট করব। 5টা পার্ট আছে, A 4B 4C 4D 4E, প্রত্যেকটা পার্ট আমরা কমপ্লিট করবো। ওকে, যে সমস্ত ক্লাস আমাদের হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন, প্রত্যেকটা পার্টের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। ওকে, আজকের মতো আমরা এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।